এরা যত বেশি পড়ে তত বেশি জানে আর তত কম মানে, তাই আজ থেকে পাঠশালা বন্ধ। কোন সিনেমার কোন ছবির এই কালজয়ী ডায়লগ আপনাদের প্রত্যেকের মনে রয়েছে? হীরক রাজার দেশ। ঠিক তাই, সেই হীরক রাজার দেশ, সেই সিনেমা আবারও এই ভোট প্রচারে প্রাসঙ্গিক হয়ে উঠছে, বারবার সামনে আসছে। কেন? কারণ অমিত শাহ এই বাংলায় এসে বলছেন, সত্যজিৎ রায় আজ যদি বেঁচে থাকতেন হীরক রাজার দেশ নয়, হীরক রানীর দেশ বানাতেন। সত্যি কি তাই? আজকে এ বাংলায় আমরা দেখতে পাচ্ছি ৮,০০০-এর বেশি পাঠশালা বন্ধ হয়ে যায়। আমরা এ বাংলায় দেখতে পাই যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে থাকে। আমরা এ বাংলায় দেখতে পাই যারা টাকা দিয়েও চাকরি পেয়েছিলেন তারাও রাস্তায় বসে থাকেন। সত্যিই কি হীরক রানীর দেশ, সত্যিই কি হীরক রানীর রাজ্য হয়ে উঠছে আমাদের এ বাংলা? এই প্রশ্নটা উঠে আসছে এই বিখ্যাত সংলাপের মধ্য দিয়ে। তার কারণ একটাই, কারণ গতকাল আমরা দেখলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে এলেন এবং রাজ্যে এসে তিনি কটক্ষর সুর যেমনটা বেঁধে দিয়ে গেলেন, মমতা ব্যানার্জি তিনি হীরক রানীর সঙ্গে তুলনার জায়গায় চলে এলেন। অর্থাৎ কেন? যেই ঘটনাগুলো সন্তু এই মুহূর্তে ব্যাখ্যা করলাম, নতুন করে আপনাদের সামনে তোলবার কোনো বিষয় নেই, বরং এই মুহূর্তে একটা প্রতিবেদনের মাধ্যমে গোটা বিষয়টা আরও একবার স্পষ্ট করি আপনাদের সামনে, তারপর আসবো আলোচনায়। जब ममता जी का शासन आया तब सत्यजीत दा नहीं थे, वरना वो हीरक राजा देसे इसकी जगह हीरक रानी नाम का मूवी बनाते, हीरक रानी नाम का मूवी बनाते। মধ্য গগনে লোকসভা নির্বাচন, ভোট যত গড়াচ্ছে ততই ঝাঁজ বাড়ছে আক্রমণে। ভোটের প্রচারে দফায় দফায় বঙ্গে এসে সুর সপ্তমী চড়াচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে যেন এখন থেকেই জেল যাত্রায় ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে জেলে ভরে দিয়েছে, দেশটাকে কারাগার বানিয়ে দিয়েছে। তৃণমূলের দুর্নীতি ও তুগলকি শাসন নিয়ে বহুদিন ধরে সরব গেরুয়া ব্রিগেড। এবার সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি হীরক রাজার দেশের উদাহরণ টেনে তৃণমূলকে বিধলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। मगर जब ममता जी का शासन आया तब सत्यजीत दा नहीं थे, वरना वो हीरक राजा देसे इसकी जगह हीरक रानी नाम का मूवी बनाते। তবে শুধু বুঝেই নয়, এর আগেও তৃণমূলকে সোজা করবার দাওয়াই দিয়েছেন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। आपका वोट टीएमसी को सीधा करने की ताकत रखता है और टीएमसी को सीधा करने की एटा मोदी गारंटी। गरीब मजदूरों की मजदूरी की उगाही कर कर टीएमसी के गुंडे भतीजे को देते हैं, ये गुंडों को उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी करेगी। পর এমন করাবার্তা আসতেই হাঁটু কাঁপা শুরু হয়েছে তৃণমূলের। প্রবাদ গুনতে শুরু করেছে বঙ্গের শাসক দল। একই অবস্থা ইন্ডি জোটের বাকি দলগুলোরও। অথচ উল্টে চোর কোতোয়াল কই ডাঁটের মতো কেন্দ্রকেই গালিগালাজ করতে নেমে পড়েছে ঘাসফুল শিবির। রাজা খান খান হতে শুরু করেছে 4 দফা ভোটের মধ্যে দিয়ে, বাকি 3 দফার পরে রাজা যে সখাত শরীরে পতিত হবেন এবং খান খান হয়ে টুকরো টুকরো হয়ে যাবেন সেটা তারা বুঝতে পেরে ভয় পেয়ে এই ধরনের কথাগুলো বলছেন। কিন্তু আসল প্রতিহিংসা পরায়ণ কে? সাংবাদিক থেকে বিরোধী, প্রতিবাদী থেকে কার্টুনিস্ট, বাংলাকে কারাগার বানিয়ে তুলেছে কারা? রিপাবলিক বাংলা। দুর্নীতিতে যখন নাজেহাল অবস্থা শাসক দল তৃণমূলের, তখন এই শাসকের একমাত্র ভরসা স্ত্রী। দেখুন, উন্নয়নে অনেক এগিয়ে বাংলা, উন্নয়নে কেউ পারবে না, পৃথিবীর সেরা বাংলা, বিশ্ব বাংলা। আমার রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী পুরোবে না। 67টা স্কিম আমরা চালাই, ছোট থেকে বড়, জন্ম থেকে মৃত্যু। আগে 1 লক্ষের উপর রাস্তা আমরা করেছি,
পথশ্রী 1-এ আমি প্রায় 12,000 25,000 রাস্তা করেছিলাম। পথশ্রী 2 1.5 মাস আগে আরো 12,000 গ্রামীণ রাস্তাকরণ করবার জন্য অর্ডার দিয়েছি। এখন আমি কন্যাশ্রী করে বলে দিয়েছি, ওরা সারা জীবন আপ টু ইউনিভার্সিটি লেভেল ওরা স্কলারশিপ পাবে, স্কুলে পাবে, কলেজে পাবে, ইউনিভার্সিটিতে পাবে। আপনাদের চিন্তা করতে হবে। লক্ষ্মীর ভান্ডার বলেছিলাম, করেছি। যারা 500 টাকা পেতেন 1000 টাকা পাচ্ছেন, যারা 1000 টাকা পেতেন 1200 পাচ্ছে। আমরা 2,15,00,000 মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। কি মা বোনেরা টাকা পেয়েছেন? যার 60 বছর বয়স হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার সেও সারা জীবন পাবেন, এটা মাথায় রাখবেন। শুধুমাত্র অনুদান অনুদান আর অনুদান, আর তার সঙ্গে স্ত্রীর বাহার। এই যে স্ত্রীর ওপর ভর করে এই কার্যত এ রাজ্যের শাসক দল তারা বৈতরণী পার করতে চাইছেন সন্তু, কিন্তু এই স্ত্রী এ রাজ্যের সাধারণ মানুষের জীবনে আদৌ কি কোন রকম স্ত্রী ফেরাতে পারলো? আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো নয়, আমরা বোঝার চেষ্টা করব সত্যি কি হীরক রাজার দেশের পাশাপাশি হীরক রানীর দেশ এই বা রাজ্য যেটা অভিযোগ করছেন অমিত শাহ, নাকি সত্যিই উন্নয়ন হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, শুধুমাত্র রাজনীতি করার জন্য এটা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তথা শাসক দল তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা। আলোচনায় আসবো, যারা রয়েছেন পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র দীপ্তেশ যশ এবং আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, শাসক দল অর্থাৎ তৃণমূলের পক্ষে কথা বলবেন, এবং দেবাশিস ঘোষ রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রথমেই রাজুদাকে দিয়ে শুরু করবো। রাজুদা, একটা প্রশ্নের উত্তর দিন। সত্যি কি হীরক রাজার দেশের মতো এ রাজ্যের যা পরিস্থিতি, হীরক রানীর দেশ কোনো সিনেমা শ্যুট করা যেত, কোনো সিনেমা ছবি হতে পারতো? কারণ আমরা হীরক রাজার দেশে শুনেছিলাম, দেবাশিসদা আমি ভুল বললে আপনি ধরিয়ে দেবেন, এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে, তাই আজ থেকে পাঠশালা বন্ধ। আমরা রাজ্যে দেখি 8,000-এর বেশি পাঠশালা উঠে গিয়েছে। আমরা রাজ্যে দেখি যোগ্য শিক্ষিত বেকার যুবক যুবতীরা রাস্তায় বসে থাকে। আমরা এ রাজ্যে দেখি এ রাজ্যের মন্ত্রীরা জেলে যায়। রাজুদা, দেখুন, এখানে হচ্ছে যারা মানুষের সাথে যাদের যোগাযোগ নেই এবং যাদের উন্নয়নের সাথে যোগাযোগ নেই, তাদেরকে অকথা কুকথা বলে মিডিয়ায় স্লোগান তুলে তাদেরকে রাজনীতি করতে হয়, কারণ মানুষের দরজায় তাদের স্থান নেই। প্রথম কথা, তৃণমূল কংগ্রেস সম্বন্ধে, মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বাংলার মানুষকে বোঝাতে হবে না, বাংলার মানুষকে বলতে হবে না যে সেটা কোন রাজার বা কোন রানীর দেশ। এখানে প্রত্যেকটা ঘরে এমন একটা ঘর পাবেন না যেখান থেকে এই তৃণমূল সরকারের পক্ষ থেকে তারা কোনো উপকৃত নয়। প্রত্যেকটা বাড়িতে কোনো না কোনো প্রকল্প আপনি বলছেন উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, কিন্তু মানুষ বলছে উন্নয়ন এখন পাতাল ঘরে। না না, উন্নয়ন এখন পাতাল। উন্নয়ন বলতে আপনি কি বলতে চাইছেন? এই এত যোগ্য চাকরি প্রার্থীদের রাস্তায় বসে থাকা, উন্নয়ন বলতে আপনি কি বলতে চাইছেন? এখন পুলিশ আধিকারিক এক মহিলার চুলের মুঠি ধরে প্রিজন ভ্যানে তুলছে, উন্নয়ন বলতে আপনি কি বলতে চাইছেন? যোগ্য চাকরি প্রার্থীদের কামড়ে দেওয়া পুলিশ, আমরা টিগার হ্যাপি পুলিশ দেখেছি, আমরা এখন বাইট হ্যাপি পুলিশ দেখছি এ বাংলায়। উন্নয়ন আপনি যেটাকে বলতে চাইছেন যে চাকরি, এই চাকরি যারা খায় তারা দেখা যায় সিপিএম, তারা দেখা যায় বিজেপি। চাকরি শিল্প ব্যবসা বাণিজ্য। রাজুবাবু, সকাল সকাল হাস্যকর বক্তব্য আপনার। পার্থ চ্যাটার্জি তিনি কি সিপিএম এর? না না না, নিশ্চয়ই নয়। মানিক ভট্টাচার্য তিনি কি সিপিএম এর? অভিজিৎ গাঙ্গুলি নাম শুনেছেন? অভিজিৎ গাঙ্গুলি নাম শুনেছেন? হাইকোর্টের একজন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কোন যিনি নেতা? বিজেপি টিকিট পেয়ে হাজার হাজার ছেলের চাকরি খেয়েছিল। না না, আমি জানতে চাই যে অভিজিৎ গাঙ্গুলি কি চাকরি চুরি করেছে? চাকরি চুরি করেছেন আপনাদের নেতারা, আপনাদের মন্ত্রীরা। অভিজিৎ গাঙ্গুলি সেই বিচারটা করেছেন, ধরে দিয়েছেন। আপনি এখানে জলঘোলা করবেন না। বিজেপি সুরে সন্তুদা কথা বলছেন, বিজেপি যে কথা বলে সন্তু পান সেই একই কথা বলে। আমি মানুষের সুরে কথা বলছি দাদা, আমি মানুষের সুরে কথা বলছি। আমি তৃণমূল বিজেপি বুঝি না, আমি তৃণমূল বিজেপি বুঝি না, পরিষ্কার করে দিচ্ছি রাজুদা। আমি মানুষের সুরে কথা বলছি। মানুষের সুরে কথা বলার জন্য সন্দেশখালীতে এই সন্তু পানকে আপনারা টানতে টানতে নিয়ে গিয়েছিলেন, গ্রেফতার করেছিলেন। আজকে রাখতে পারবেন না রিপাবলিক বাংলাকে, আক্রমণ করে আটকাতে পারবেন না। আপনি 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 জোর গলায় বন্ধ করে দেবেন না। সন্দেশখালী মিথ্যা অভিযোগ ছিল, সেটা প্রমাণ হয়েছে। আপনি দীপ্তাশ্বদা, আমি আপনাকে সময় দেব, এটা পথসভা নয়, আপনিও বলার সুযোগ পাবেন। দীপ্তাশ্বদা, আমি জানতে চাই যে আপনারা কি শুধুমাত্র শাসক দলকে কালিমালিপ্ত করতে গিয়ে হীরক রাজার দেশ এর মতো একটা কালজয়ী সিনেমাকে ডেকে নিয়ে আসছেন? আপনারা বলছেন হীরক রানী বাই বাই, এটা তো একটা আক্রমণ একটা মানুষকে। তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী।
না না, দেখো, প্রথম কথা হচ্ছে এই যে চাকরি যাওয়ার কথা বললেন, চাকরি খাওয়ার কথা বললেন, সুপ্রিম কোর্টে দৌড়েছিলেন। সুপ্রিম কোর্টে দৌড়ে সুপ্রিম কোর্ট কি বলল, যে এই নিয়োগ দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি অন রেকর্ড, এবং সেটা অবজারভেশন কোর্টের অর্ডারে আছে। এবং এইভাবে দুর্নীতি হলে লোকের শিক্ষা ব্যবস্থার ওপর থেকে আস্থা উঠে যাবে। হীরক রাজার দেশে তো আমরা ঠিক তাই দেখেছি, যে শিক্ষা ব্যবস্থাটাকেই লাটে তুলে দেওয়া হয়েছে, যেমন বললে 8,000 স্কুল তুলে দেওয়া হয়েছে। এবং তারপরে রাজ্য সরকার কি বলল, যে না, আমাদের খানিকটা টাইম দিন, আমরা যোগ্য অযোগ্য বাছাই করতে পারবো, কিন্তু কিসের ভিত্তিতে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা ওএমআর সিট পুড়িয়ে ফেলেছি, ডিজিটাল কপি রাখিনি, কিন্তু সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেইখান থেকে দেখে আমরা যোগ্য অযোগ্য বাছাই করতে পারবো। অর্থাৎ যে সিবিআইকে এত গালাগাল দেওয়া হচ্ছে যে তারা কেন পার্থ বাবুর বান্ধবীর বাড়ি থেকে টাকা বার করেছে, তারা কেন কুন্তল শান্তনুর কোটি কোটি টাকার সম্পত্তি বার করেছে, তারা কেন শেখ শাহজাহানের কয়েকশো কোটি টাকার সম্পত্তি বার করা হচ্ছে, অথচ কোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে নিজেদের মুখ বাঁচাতে সেই সিবিআইই ভরসা। এবার এই যে বললেন না যে উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে গেছে, একদম ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে গেছে। এই ভোটের মধ্যিখানে বিদ্যুতের ইউনিটের স্ল্যাব চেঞ্জ করে দেওয়া হয়েছে, ফলে দেখা যাচ্ছে কেউ যদি 1 ইউনিট বিদ্যুৎও খরচা না করে, তাকেও মিনিমাম 300 টাকা দিতে হচ্ছে। বিদ্যুতের স্ল্যাব চেঞ্জ করে দেয়, এটা হলো ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে গেছে। মানে ঘর থেকে টাকা তুলে এনে নিজেদের উন্নয়ন হবে। আপনি দেখুন, দেখা যাচ্ছে যে আপনার ওদের যিনি সর্বভারতীয় সভাপতি, সম্পাদক, আঞ্চলিক দলের সর্বভারতীয় সম্পাদক, তার হলফনামা থেকে দেখা যাচ্ছে তিনি নাকি কোথাও, তার কোনো বাড়িঘর নেই, অথচ যে বাড়িটায় থাকেন সেটা লিপস অ্যান্ড বাউন্সের। এবং এর আগে আপনার সামনেই বোধহয় উনি বুক ঠুকে বলেছিলেন, আমি লিপস অ্যান্ড বাউন্সের সিইও। তাহলে সেটা কেন হলফনামায় উল্লেখ করেননি, সেটা কেন লুকোচ্ছেন? এর আগে 2019 সালে বলেছিলেন রুজিরা ব্যানার্জির ইনকাম বাড়ি ভাড়া থেকে, এবারে দেখা যাচ্ছে যে কোনো ইনকাম নেই। তখন তাহলে সেই বাড়িগুলো গেল কোথায়? বাড়িগুলো কি গায়েব হয়ে গেল? এই তো এদের অবস্থা। ওই যে বললেন আজকে যদি কন্যাশ্রী এত সফল, তাহলে পশ্চিমবাংলার নাবালিকা বিবাহে কেন সবার আগে? কন্যাশ্রী সফল হলে তোর নাবালিকা বিবাহ বন্ধ হওয়ার কথা, কিন্তু কেন নাবালিকা বিবাহে পশ্চিমবঙ্গ সবার আগে? সেইটা আগে রাজদা বলুন। পথশ্রী বলছেন, আমি দেবাশিসদার কাছে আসার চেষ্টা করবো। তনয়া, দেবাশিসদা, আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই, এ বাংলা সত্যিই কি উন্নয়নের শিখরে বসে রয়েছে, না রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল হিসাবে সিপিএম, কংগ্রেস, বিজেপি যে অভিযোগটা করছে যে এ বাংলা সত্যি হীরক রানীর মতো পরিস্থিতি, সেটাই কি হচ্ছে? মানে কোন ছবিটা? দেখো, এই যে হীরক রানী, হীরক রাজা, এগুলো বহুদিন ধরে হয়তো অনেকেই বলে এসেছেন, নতুন করে এটা নিয়ে কথা বলার নেই, এটা তো একটু মজার ছলে বলা হয়, কিন্তু আসলে মজা নয়। পশ্চিমবঙ্গবাসী এখন খুব খারাপ জায়গায় আছে, বা এটা বুঝতে হবে। কিন্তু মমতা ব্যানার্জি যে কাজটা করছেন, সন্তু, মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন, মানে 20% হয়তো আরবান পপুলেশন বা 21% আরবান পপুলেশন যেটা রয়েছে, যারা হয়তো এই ধরনের লক্ষ্মী ভাণ্ডার বা এগুলো থেকে মুখ সরিয়ে আসলে যে দুর্নীতিটা হয়েছে সেগুলোর কথা বলবে, কিন্তু বাকি 80% ওই 500 টাকা, 1000 টাকা, সাইকেল, ল্যাপটপ ইত্যাদি ইত্যাদির কিছু যাবে। তার ফলে উনি বারবার ওই জায়গায় হার্ট করছেন, যাতে উনি খুব ভালো করে জানেন এটাই ওনাকে ভোট বৈতরণী পার করতে পারে বা পারে না, অতএব ওই জায়গায় উনি হার্ফ করে যাচ্ছেন। আমাদের সকলের উচিত যে মানুষকে এটা বোঝানো, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, যে এই 500 টাকা দিয়ে আসলে এই রাজ্যতে কি হচ্ছে, যে ভালো করে যদি খোঁজ করা যায়, যে পশ্চিমবঙ্গ সরকার বোধহয় শেষ 10 বছরে সেভাবে কোনো সরকারি জায়গায় কোনো কাউকে রিক্রুটমেন্ট করেনি। এই চাকরি দুর্নীতি তো ছেড়েই দাও, মানে চাকরি চুরি তো পশ্চিমবঙ্গ কোনোদিন দেখেনি, শিক্ষা চুরি কোনোদিন পশ্চিমবঙ্গ দেখেনি। এগুলো সব এই জায়গা। আপনাদের সময় তো সবথেকে বেশি দুর্নীতি হয়েছে চাকরিতে, এক বছরে এটা আপনার নতুন করে বানানো গল্প। না না, এইগুলো কি বলছেন আপনি? 72 থেকে 92 পর্যন্ত আজ অবধি কখনো দেখেছেন? স্কুল কর্তৃপক্ষ আপনি তো কিছু জানেনই না। দূর, চিরকুটে চাকরি। দাঁড়ান, আপনি দাঁড়ান না। আপনাদের সময়ে গল্প বলে লাভ নেই তো, এক্সামই হতো না, তখন তো বোর্ডই ছিল না। গল্প বলে লাভ আছে? কর্তৃপক্ষ তখন সিদ্ধান্ত নিত কাকে চাকরি দেবে। এই এক বছরে 50,000 করে দুর্নীতি করেছেন আপনারা বলছেন। এক মিনিটের জন্য দাঁড়ান। আপনি বলছি সিপিএম এর আমলে প্রচুর দুর্নীতি হচ্ছে, খুব ভালো কথা। সিপিএম বাজে দল, সিপিএম কে মানুষ সরিয়ে দিয়েছে, তাই বলে কি আপনাদের দুর্নীতিটা সাপোর্টেড হয়? মানে এটা আগে বলুন না, এখনকার দুর্নীতির কথা বলুন। আপনি এখনকার দুর্নীতির কথা বলুন, কিন্তু সন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, যে এই যে সরকারি চাকরিগুলোও চলে যাচ্ছে এবং প্রতিটা জায়গায় কিন্তু ওই মানে
মানে একেবারে চুক্তিভিত্তিক শ্রমিকের মতো মানুষরা রয়েছে। এটা কিন্তু খুব মারাত্মক দিক। আজকে এইটার কোনো জন্য কি জায়গায় ভয় পাচ্ছে আজকে শাসক দল যারা এই প্রজন্মগুলো শেষ হয়ে যাচ্ছে, আজকে যারা পড়াশুনো করছে তাদের কিন্তু পশ্চিমবঙ্গে আর কোনো জায়গা নেই। তাদের সবাইকে ভাবতে হচ্ছে যে বাইরে কোথায় যাব। এবং কালকে এবং দেবাশিস দা, পরীক্ষা হয়েছে। আমি একটা তথ্য দিয়ে দিই আপনাকে, একটা ছবির তথ্য দিয়ে দিই, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। বিভিন্ন কলেজে আমরা যখন পড়েছিলাম লাইন দিয়ে অনার্স করার জন্য, যে কোনো বিষয়ে অনার্স করার জন্য লাইন দিয়ে ফর্ম তুলেছি, লাইন দিয়ে ফিল আপ করেছি, অনেকে অনার্স পায়নি, নাম্বারের ভিত্তিতে অনার্স দেওয়া। তো এখন অনার্স করার জন্য কোনো ছেলে মেয়ে পাওয়া যাচ্ছে না কলেজগুলি। আমি সেটাই বলার চেষ্টা করছি যে ভয়ানক ছবি। মানে আগামীকাল দেখো সিইউটি বলে পরীক্ষা হয়েছে, যেটাতে ক্যালকাটা ইউনিভার্সিটি ছাড়া বাকি ইউনিভার্সিটিগুলোর পরীক্ষা হয়, এবং সেখানে কি বিভৎস ভিড়, সবাই চলে যেতে চাইছে পশ্চিমবঙ্গ থেকে, বাইরে ইউনিভার্সিটি পড়তে চাইছে। এটা মারাত্মক ব্যাপার। দায় নিতে হবে তো আপনাদের। না না, এখানে 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 এই সমস্ত কথা বলে জল ঘোলা করে ঘুরিয়ে মানুষের মন জয় করতে পারবে না। বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় কি। আপনি দেখুন আপনার পাশে যে ছবিটা চলছে, আপনি দেখুন এই টেলিভিশন এইসব দেখিয়ে কোনো লাভ, এইসব দেখিয়ে কোনো লাভ নেই। সন্ততা মানুষ দাদা দেখুন, দাদা দেখুন, আরে এগুলো জানে, আরে এগুলো কারা করা, ওদের পিছনে কারা আছে, কেন করছে, ওই ছেলেগুলোকে ব্যবহার করে দিচ্ছে, ওই ছেলেগুলোকে ব্যবহার করে দিচ্ছে। বাংলার যুব সমাজ রাস্তায় হামা করে দিচ্ছে। এই ছবি আমি তুলে ধরেছিলাম, এই দিন আমি ছিলাম রাস্তায়, আমি রিপোর্টিং করেছি। ছবিটা দেখুন, রিপাবলিক বাংলা দেখাচ্ছে। হামা করে দিচ্ছে আমাদের যুব সমাজ। আমাদের যুব সমাজের মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হচ্ছে। এটা কোন বাংলা? যে বাংলা রামকৃষ্ণদেবের বাংলা, যে বাংলা বিবেকানন্দের বাংলা, যে বাংলা নেতাজির বাংলা, যে বাংলা সত্যজিৎ রায়ের বাংলা, যে বাংলায় হচ্ছে। আরে যুব সমাজের মানে মেরুদণ্ড ভেঙে দিয়েছে অভিজিৎ গাঙ্গুলি, বিকাশ ভট্টাচার্য। কি বলছেন, কি বলছেন, কি বলছেন আপনি? সবার প্রথম এই দুর্নীতি সামনে আনেন অভিজিৎ গাঙ্গুলি, এবং যে কারণে চাকরিহারা যারা চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে রাস্তায় বসে রয়েছেন, তারা কার্যত তাকে ভগবানের জায়গা দিয়েছিলেন। সেটা অন্যায় করা হয়েছিল। বিজেপিতে জয়েন করার পরে, বিজেপি টিকিট পাওয়ার পরে এখন শয়তান হয়ে গেছে। এই চাকরি প্রার্থীগুলো সকাল সন্ধ্যে দিনরাত অভিজিৎ গাঙ্গুলিকে গালাগালি দিচ্ছে। সবাই তো একই রায় দিচ্ছে, ভগবান ভেবেছিলাম। আমি শোনার চেষ্টা করব যে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টেও একই রয়েছে। এবং আপনি দেখুন এখানে এরা যে বলছে, মমতা ব্যানার্জি বলছে যে আমরা ন্যায় বিচার পেয়েছি, খুশি হয়েছি। তাহলে সুপ্রিম কোর্ট যে বলেছে আরে চাকরি খাওয়া মানে আপনি চুরি করবেন। শুনুন, আপনার বাড়িতে কেউ কোনো অভিভাবক বাড়ির কনিষ্ঠতম সদস্যকে 10 টাকা দিয়ে বাজার পাঠালেও সে তার হিসেব নেয়। আপনার বাড়িতে কোনো জিনিস খোয়া গেলে আপনারা খোঁজার চেষ্টা করেন। আর এ বাংলায় যুব সমাজের ভবিষ্যৎটার স্বপ্নটা চুরি হয়ে গিয়েছে। কেন খোঁজার চেষ্টা করা হবে না? দায় নিতে হবে আপনাদের, দায় নিতে হবে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দায় তো কাউকে নিতে হবে। এই জায়গা থেকেই তর্ক বিতর্কে ফিরবো, কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। রাজ্যে যখন এত দুর্নীতির অভিযোগ, ঠিক তখনই ভোট বৈতরণী পার করতে কি ভয় এবং হিংসায় একমাত্র হাতিয়ার শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে, বারবার বলছেন বিরোধী রাজনৈতিক দল বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যদি প্রকল্প পেতে হয়, যদি কন্যাশ্রী পেতে হয়, যদি লক্ষ্মীর ভান্ডার পেতে হয়, তাহলে শাসক দলকে ভোট দিতে হবে। কি বলছেন তারা, শুনবেন। আপনি যদি এবার বিজেপির ভাওতাবাজির শিকার হয়ে বিজেপির ভুল প্রচারে পা দিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেন, তাহলে গ্যারান্টি মোদিজির থেকে চাইবেন। আপনি বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলতে পারেন না যে আমার বাড়ির টাকা কই। চাউলও পাইবা না, লক্ষ্মীর ভান্ডার পাইবা না, কন্যাশ্রী পাইবা না, স্বাস্থ্য সাথী পাইবা না, তখন কিছুই পাইবা না। মমতা ব্যানার্জি না থাকলে কিছু পাইবা না। সরকারকে রাখার জন্য সরকারের অনুদান নেবে এবং সরকারের পক্ষে তাদেরকে সমর্থন করতে হবে। যেখানে খাবে সেখানেই যাবে, আমাদের কোনো আপত্তি নেই। খাবে একজনের, গাবে একজনের, সেটা কিন্তু আমরা শুনি। আপনাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার আছে, কিন্তু তা আমি দাদাকে বলবো পুরেন্দাকে যে আপনি নির্দিষ্ট কথা বলে লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন। সংখ্যা তো কম কেন, ভেটের সংখ্যা তো বেশি রাখতে হবে।
তোমরা তখন ভোট দেওয়ার সময় তখন বড় ভুলে দিচ্ছ, আর যাওয়ার বেলায় বলছো ছোট ভোটকে দাও। দেখো মাসি, আমি এবার ক্লিয়ার কারের কথা বলে যাচ্ছি, যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। এই যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে, তৃণমূল লিড পাবে না, সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো। একেবারে স্পষ্ট করে রাজনৈতিক দলের নেতারা, থরি বলা ভালো শাসক দলের নেতারা, তারা বলছেন যে যদি ভোট দেন তাহলেই ভেট পাবেন। অর্থাৎ কিভাবে তারা বলছেন যে সামাজিক প্রকল্পের কথা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সবটাই কি শুধুমাত্র ভোট ব্যাংকের দিকে তাকিয়ে? শুধুমাত্র ভোটটা তারাই দেবেন যারা এই সুবিধা পাবেন, নাকি ভোট দেবার পর স্থির করা হবে যে যারা ভোটাররা ভোট দিয়েছেন এবং তার সঙ্গেই তারাই কেবলমাত্র এই সরকারি সুবিধাগুলো পাবেন, এই প্রকল্পের সুযোগও তারা পাবেন এবং তা পাওয়ার অধিকার তাদের সব থেকে আগে রয়েছে? রাজুবাবুর কাছে আসি। রাজুবাবু, কেবলমাত্র এই ভোটের বৈতরণী পার করবার জন্য কি বারংবার করে ক্যাম্পেইন করা হচ্ছে? এমনকি হুমকি পর্যন্ত দিতে শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার পাবেন না যদি তৃণমূল কংগ্রেসকে ভোট না দেন। দেখুন, ভুলভাবে প্রচার করলে তা জিনিসটা সত্যি হয়ে যায় না। শুনলেন না, আমি শুনেছি, আমি বলছি প্রমাণ দিচ্ছি। বিজেপির একজন নেত্রী কুচবিহারের, যিনি ওপেন মঞ্চে দাঁড়িয়ে রাজ্য নেত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন যে আমরা যদি বেশি সিট পাই, 24-এ যদি ক্ষমতায় আসি, 3 মাসের মধ্যে আমরা ক্ষমতায় আসবো রাজ্যে এবং লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো। সেই জায়গা থেকে বিজেপি নেত্রী বিজেপি বলেছে আমরা বলছি আমরা 3000 টাকা দেবো, 1000 টাকায় সংসার নিজে চালান না। আপনার নেত্রীকে বলি 1000 টাকায় এক মাস সংসার চালান। আমি একটু দেবাশিস বাবুর কাছে আসি। শুধুমাত্র ভেটটাকেই ভরসা করা হচ্ছে। আমার রাজুবাবুকে প্রশ্ন আছে। রাজুবাবু, ভারতে একটা ব্যক্তির কতগুলো প্যান নাম্বার থাকতে পারে? তাড়াতাড়ি না, প্যান নাম্বার অনেক কারণে দেখা যায় আবার একটাই থাকে, একটাই বেশিরভাগ ক্ষেত্রে। 2019 সাল অভিষেক ব্যানার্জি লিখেছিলেন ওনার হলফনামায় রুজিরা ব্যানার্জির নাম, যেখানে তার প্যান নাম্বার ছিল AJNPN2286R। 2024 ওনারই হলফনামা, নামটা পাল্টে গেছে রুজিরা নারুলা এবং তার প্যান নাম্বার CCMPN9377F। আমার বক্তব্য, এটা কি করে সম্ভব? প্যান নাম্বার একই ব্যক্তি দুটো প্যান কি করে হয়? তার সাথে কি হলো? একটা প্যান নাম্বার আমাদের এই জায়গাটা বুঝতে হবে। যদি ভুল ইলেকশনের হলফনামায় ভুল প্রিন্ট মিস্টেক করে দিয়েছে, সেটা নিয়ে বড় কি? তাহলে 19 সালে যে লিখেছিলেন রুজিরা ব্যানার্জি বাড়িঘর থেকে ইনকাম, এবারে লিখছেন রুজিরা ব্যানার্জির কোনো ইনকাম নেই, সেটাও কি ভুল মিস্টেক? সবটাই তো মিস্টেক। রাজুদা, আপনি শাসক দল তৃণমূলের সমর্থক, আপনি শাসক দলকে ডিফেন্ড করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমি কমপ্লিট প্লিজ, আমি আর সোনা এখানে সঞ্চালক রয়েছি, প্লিজ আমাদের কমপ্লিট করুন। আপনি অনুমতি দিলে আপনি অনুমতি দিলে আমি কমপ্লিট করি। সেটা হচ্ছে আপনি গলা ফুলিয়ে ফুলিয়ে বলছেন, বলুন, কিন্তু আপনাকে মানতে হবে এটা এস্টাবলিশ হয়ে গিয়েছে রাজ্যে চাকরি চুরি হয়েছে না, এবং ভুল, এটা প্রমাণ হয়েছে মিথ্যা। কিভাবে প্রমাণ হলো? হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের অবজারভেশন কি বলছে দাদা? আপনি রিপাবলিক বাংলাটা দেখুন সারাদিন, বিজেপির কথা সুপ্রিম কোর্ট বলেছে। রাজা গলা ধরে পারবেন না। আমরা শুনছি তো দেবাশিস বাবু, প্লিজ। অভিযোগটা প্রমাণিত হয় না। আরে কি অভিযোগ? হাইকোর্টের রায় স্পষ্ট, চাকরি চুরি হয়েছে, এসএসসি মেনেছে চাকরি চুরি হয়েছে। আবার কি চাই আপনার? আপনাকে লিখে দিতে হবে কাগজে, আপনাকে কাগজে লিখে দিতে হবে। এসএসসি নিচে বলেছে চাকরি চুরি হয়েছে, কি বলছেন আপনি? আপনি জানেন না কিছু? চুরি হয়েছে বিরোধীরা বলছে, বিজেপি বলছে। আরে এসএসসি বলেছে দাদা, এসএসসি বলেছে। না, তারা স্বীকার করেছে যে 150 থেকে 100। এক মিনিট, সবাই মিলে নয়, আমি একে একে প্রত্যেকের কাছে আমি আর তনয় আসবো। এসএসসি বলেছে হ্যাঁ চাকরি চুরি হয়েছে, চুরি হয় না। আপনি যদি না জানেন এটা আপনার অজ্ঞতা। না, এইটাকে আপনাকে উইথড্র করতে হবে। কোথায় চুরি হয়েছে? কি বলছে? এসএসসি বলেছে এই 8000 চাকরি চুরি হয়েছে, 8000 চাকরি ঘুরপাতে হয়েছে। এই ভুলভাল খবর বলবেন না। দেবাশিস দা, এক মিনিট, দেবাশিস দা,
এই হাইকোর্ট বলে দেওয়ার পরেও, রায় সামনে আসার পরেও, এসএসসি বলে দেওয়ার পরেও রাজুদারা কেন মানতে চাইছে না? চাকরি চুরি হয়নি, চুরি হয়নি, এটাই কি ভয়? ভয় পাচ্ছে শাসক দল তৃণমূল। রাজুদার কোনো দোষ নেই, রাজুদা এসব করেনি, কিন্তু রাজুদার এটা ভয় আছে, রাজুদার এটা ভয় আছে যে গাছে যদি বেঁধে ফেলে তাহলে তো পিঠে খুব লাগবে। তো এই জায়গাটা আসুন। আমার একটা কথা, আমি আপনার পক্ষে বলছি, আমার শুনতে একটা বক্তব্য আছে, বিজেপি তৃণমূল এখানে খুব লাফালাফি করছে, প্রচন্ড ঝগড়া করছে, কিন্তু এত কিছু দুর্নীতির পর অভিষেক ব্যানার্জি আজও তো বাইরে আছে। আজকে তো মমতা ব্যানার্জির কাছে তো এখন অব্দি সিবিআই ইডি কেউ পৌঁছালো না, কেন? অরবিন্দ কেজরিওয়ালের কাছে পৌঁছে গেছে, জেলে গেছে। আমি আপনাকে যে প্যানের কথা বললাম আপনারা জানেন না, বিজেপির মুখপাত্র সময় আজকে নয়, কিচ্ছু করেননি আপনারা। আজকে এয়ারপোর্টে সোনা নিয়ে বামাল ধরা পড়েছিল, আজকে এয়ারপোর্টে সোনা নিয়ে বামাল ধরা পড়েছিল। আপনারা আজকে সন্দেশখালী দীপ্তাংশুবাবু এক এক করে যাই, দীপ্তাংশুবাবু এক এক করে যাই, তথ্যগুলোই সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে। হীরক রানী বলে আসলে তো সাপোর্ট করছেন আপনারা, তো এদের দল থেকে লোক তুলে নিয়ে আসছেন, আর আপনারা জোট বানাচ্ছেন। পাটনাতে গিয়ে, ব্যাঙ্গালোরে গিয়ে, মুম্বাইতে গিয়ে আপনারা মিটিং করছেন মমতা ব্যানার্জির সাথে বসে, আর তারপরে এখানে এসে গণশক্তিতে আপনারা মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে ছবি ছাপছেন। শুনুন শুনুন, এক মিনিট, আলোচনার আর 2 মিনিট রয়েছে, আলোচনার আর 2 মিনিট রয়েছে। দেবাশিস এক মিনিট, আলোচনার আর 2 মিনিট রয়েছে। আমি প্রত্যেকের কাছে 10 সেকেন্ড করে আসতে চাই। আমি জানতে চাই, রাজ্যে এত দুর্নীতি হয়েছে, এত চুরি হয়েছে, তাতে কি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসক দল ভয় পেয়েছে, তাই ভয়ের রাজনীতি, হিংসার রাজনীতি করছে? রাজুদা, আপনার সময় শুরু এখন 10 সেকেন্ড। বেশ, হীরক রানী যখন বললেন এই রাজ্যে যখন নরেন্দ্র মোদী অমিত শাহ আসে তখন বলে গব্বর সিং এসে গেছে, গব্বর সিং বুঝতে অমিত শাহকে বোঝে লোক। আর আপনি ঘুষপেটিয়ার কথা বলছেন, বিজেপির ভাষায় ঘুষপেটিয়া, তারা মাত্র 147 জন। যারা এলটিভি পেয়েছে, তারাই হলো শরণার্থী, যারা এলটিভি পায়নি তারা হলো সবাই ঘুষপেটিয়া। অর্থাৎ বাংলায় 4 কোটি মানুষের মধ্যে 147 জন বাদে সকলেই ঘুষপেটিয়া। অর্থাৎ অমিত শাহ বারবার যেটা বলছে যে শরণার্থীদের নাগরিকত্ব, তারা 147 জন মানুষের জন্য এই আইনটা পাস করেছে। ভয় যে পেয়েছে সেটা তো খুব স্বাভাবিক বোঝা যাচ্ছে, এবং ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে, তো ইন্ডি জোট সব থেকে বেশি ভালো করে জানে। তারা একসময় ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ, পাটনা সব জায়গায় ঘুরে ঘুরে মিটিং করলো, দিয়ে এখানে কুস্তি দেখালো আর দিল্লিতে গিয়ে দোস্তি করলো। এখন দেখছে সেটা কাজ করছে না, তো এখন কি করবে? এখন মানুষকে ব্ল্যাকমেল করবে যে যদি আমায় ভোট না দাও আমি তোমায় লক্ষ্মীর ভাণ্ডার। বেশ, আমি এখান থেকে আসবো দেবাশিস বাবু। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল বক্তব্য রাখতে গিয়ে একবার স্পষ্ট করছেন, সময় শেষ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমরা সরাসরিভাবে সরকারে না থাকলেও বাইরে থেকে তারা সমর্থন করবেন, বাইরে থেকে সমর্থন দেবেন। আপনাদের কাছ থেকে কি শেখা? সিপিএমও তো একটা সময় তাই করেছিল। মমতা ব্যানার্জি সত্যি ভয় পেয়েছেন, এটা ঠিক, কিন্তু মমতা ব্যানার্জির একটা খুব বড় মানে ভরসা আছে, সেটা হচ্ছে যদি যতক্ষণ বিজেপি সরকার কেন্দ্রে আছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুতে পারবেন না। সেই কারণে উনি ভয় পাচ্ছেন যদি এবার লোকসভায় বিজেপির ভোট কমে যায় তাহলে ওনার জেল যাত্রা কনফার্ম। মানে এই জায়গা থেকে ভয়টা আসছে, অন্য কোনো জায়গায় হবে না। ইন্ডির তো সেই কারণে কি বোথ সাইডের রাস্তাটা তিনি খোলা রাখলেন? এই প্রশ্নই আজ থাকছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে কার্যত স্পষ্ট হয়েছে তিনি সরাসরি সরকারে না থাকলেও তিনি কিন্তু কার্যত সমর্থন জানাবেন। কিন্তু এইরকম ভাবে যদি সমর্থন জানানো হয় তাহলে তাতে সাফারার কারা হবেন? এ রাজ্যের মানুষ যারা দীর্ঘদিন ধরে সমর্থন করে গিয়েছেন তৃণমূল কংগ্রেসকে, এ রাজ্যের মানুষ যারা সমর্থন শুধু না একই সঙ্গে ভরসা রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের ওপর, তারা কি কার্যত সাফারার হবেন? তারা সমস্যার মধ্যে পড়বেন। সন্তু, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার দলের স্ট্যান্ড তা পরিষ্কার করতে পারলেন না। দেখো তনয়া, কবি লিখে গিয়েছিলেন রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আমরা বইয়ে পড়েছিলাম, আমরা এই বাংলায় দেখছি চাকরির জন্য রাস্তায় বসে রয়েছে চাকরি প্রার্থীরা, কৃষক থেকে শুরু করে শ্রমিক প্রত্যেকেই আজ চোখের জল ফেলছে। আর এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব সাধারণ মানুষের মধ্যে হাওয়াটা ঠিক কেমন, হাওয়া কেমন নিয়ে আমাদের সিনিয়র রাইটার শুভ্রাংশু দিকে দিকে ঘুরছে, কি ছবি উঠে আসছে দেখুন। আমি এখন কোন্নগরের বাটা ফেরিঘাটে আছি। এদিকটায় কোন্নগর আর গঙ্গার ওপারটায় পানিহাটি আর ওদিকটায় শ্রীরামপুর। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে আছি। প্রতিদিন মানুষজন এই কোন্নগর থেকে পানিহাটি যান এই লঞ্চে করে। আমরা সেই লঞ্চে আজকে আমরা হাওয়া কেমন জানতে আমরা সরাসরি লঞ্চে পৌঁছে গেছি এবং দেখতে পাচ্ছি লঞ্চে ভর্তি মানুষজন আস্তে আস্তে আসছেন এবং অনেক মোটরসাইকেল গাড়ি সাইকেল নিয়ে অনেকে আসছেন। তো আমরা সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষ আছে
যারা প্রতিদিন যান নিত্যযাত্রী যারা তাদের কাছে জানতে চাইবো হাওয়া কেমন। তো হাওয়া কেমন জানতে আমরা প্রথমেই যার কাছে পৌঁছে যাব। দাদা, এই লঞ্চের সঙ্গে তো আপনি যুক্ত, লঞ্চে যাতায়াত করেন, তো হাওয়া কেমন, কি হাওয়া বুঝছেন? গঙ্গার হাওয়া তো বেশ ভালোই লাগছে। এইখানে যা হাওয়া বুঝতে পারছি, মোদিজি আবার 400 পার করবে বোঝাই যাচ্ছে। মোদিজি আবার 400 পার করবে বোঝাই যাচ্ছে। প্রতিদিন যান? কোথায় বাড়ি? আমাদের এইখানে কন্যাগড়ে। বাড়ি। তো হাওয়া কেমন বুঝছেন? হাওয়া এখনো বলা যাচ্ছে না কি হবে না হবে, বলা যাচ্ছে না। শক্ত হাড্ডাহাড্ডি? হাড্ডাহাড্ডি তো হবেই, হাড্ডাহাড্ডি লড়াই আছে, হাড্ডাহাড্ডি তো ছাড়বে। দিদি কি মনে হচ্ছে? হাড্ডাহাড্ডি একই, হ্যাঁ হাড্ডাহাড্ডি লড়াই। আমরা আসছি, আপনি প্রতিদিন যাতায়াত করেন এখান দিয়ে? ডেলি প্যাসেঞ্জার? এই মোটরসাইকেল নিয়ে এসছেন নাকি? স্কুটি এসছেন, ওখান থেকে এখানে আসেন স্কুটি নিয়ে? স্কুটি নিয়ে। তবে ওখানে স্কুটি রাখেন? না, আমি যাতায়াত করি, স্কুটি নিয়েই যাতায়াত করি। আমার লঞ্চটা পারাপার হয়, খালি স্কুটিটা থাকে বলে সুবিধা হয়, নাহলে বাই রোডই যাতায়াত হয়। এখানে তো খুব হাওয়া। হাওয়া তো বটে, কালকে দেখলাম সেন্ট্রাল ফোর্স সব নামিয়ে দিয়েছে, রাস্তাঘাটে খুব জ্যাম ছিল। কিন্তু শ্রীরামপুর লোকসভায় আশা করি কল্যাণ ব্যানার্জি বেরিয়ে যাবে। কল্যাণ ব্যানার্জি বেরিয়ে যাবে মানে হাওয়া সেই একমুখী? হাওয়া কল্যাণ ব্যানার্জির দিকেই আছে। কল্যাণ ব্যানার্জির দিকে আছে। বিভিন্ন লোকের বিভিন্ন মত। আমাদের আরো মানুষের সঙ্গে কথা বলে একজন খুব দেখছি খুব স্থির হয়ে বসে আছেন। হাওয়া কেমন, কি হাওয়া বুঝছেন? বুঝি না, আমি খবর রাখি না। খবর রাখেন না? ইনি খবর রাখেন না, হাওয়ার খবর উনি রাখেন না। তো পাশে আপনি হাওয়ার খবর রাখেন? উনিও রাখেন না, কারণ হাওয়ার খবর কেউ রাখতে চাইছে না, মানে একটা অন্য ব্যাপার আছে মনে হচ্ছে। আপনি হাওয়ার খবর রাখেন নাকি? হাওয়ার খবর রাখি না, তবে বলছি যে এবার এখানে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হবে। একদম শিওর বলা যাবে না কল্যাণ ব্যানার্জি জিতবে। যা এখন এখানে যে আমাদের এই শ্রীরামপুর ইসের কথা বলছি, লোকসভার কথা, যে একদম কেউ শিওর করে বলতে পারবে না যে কল্যাণ ব্যানার্জি বেরিয়ে যাবে। টাপ আছে, টাপ আছে। এবার দীপশিতা ধরো এবার মানে লড়াই করার মতো ক্যান্ডিডেট, হ্যাঁ, আর বিজেপি হয়তো একটু আছেই। এই জন্য শিওর বলা যাবে না যে কল্যাণ ব্যানার্জি একদম বেরিয়েই যাবে। উনি বলছেন যে বেশ লড়াই বেশ কঠিন। আচ্ছা দাদা, আপনি কোথায় যাচ্ছেন? আমি যাবো সোদপুর পানিহাটি ওই দিকের ঘাটে। থাকেন কোথায়? আমি হিনমোটরে থাকি। প্রতিদিন যাতায়াত? হ্যাঁ, ডেলি কাজের সূত্রেই প্রতিদিন যাতায়াত করতে হয়। হাওয়া কি বুঝছেন? আমার এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে দীপশিতা ধরকেই মানে মোটামুটি উইনিং ক্যান্ডিডেট মনে হচ্ছে। কারণ বিগত 5 বছরে মানে এই অঞ্চলের যে সমস্ত হাওয়া, তাতে শিক্ষা ব্যবস্থাটা তো পুরোপুরি গেছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কিছু নেই। মানুষ যদি এখনো মানে এইগুলোই মেনে নেয় যে যেটুকু পাচ্ছে অনুদান এটাতেই আমার চলবে, তাহলে আর কিছু বলার নেই। আমি চাইবো যে একটা পরিবর্তন আসুক, এখানে দীপশিতা ধরের মতন ক্যান্ডিডেট নতুন নিয়ে আসুক। আমার মনে হয় বেরোবে, দীপশিতা ধরই বেরোবে। তিনি হাওয়া বলছেন একটু বাম দিকে ঘেঁষা হাওয়া বলছেন। আমরা আরো লোকের সঙ্গে কথা বলবো, এনারা যাচ্ছেন। আপনারা প্রতিদিন যাতায়াত করেন? নিত্যযাত্রী? হ্যাঁ, আমি নিত্যযাত্রী। কি হাওয়া কেমন বুঝছেন? হাওয়া তো এখন ওইভাবে এবার সব ক্যান্ডিডেটই এবার মোটামুটি ভালোই আছে। কল্যাণ ব্যানার্জি তো আছেই, প্লাস সিপিএম এর থেকেও দীপশিতা ধরকে ভালো ক্যান্ডিডেট, উনিও যথেষ্ট ভালো ক্যান্ডিডেট, এবং বিজেপির কবির শঙ্কর বোসও ভালোই ক্যান্ডিডেট। তিনি সব দিকেই হাওয়া আছে বলছেন। আমরা হাওয়া কেমন নিয়ে প্রতিদিন যেভাবে আসছি, আগামী দিনও আসবো। আজকে হাওয়া কেমন এই পর্যন্ত। গণতন্ত্রের শেষ কথা সাধারণ মানুষই বলেন, এবং সেই সচেতন সাধারণ মানুষও তারা বলছেন পরিবর্তন চাই সন্তু। কিন্তু পরিবর্তন হয় কিনা 4 জুন তা বোঝা যাবে। কিন্তু ততদিন পর্যন্ত প্রতিদিন মানুষের স্বার্থে, মানুষের কণ্ঠস্বরে প্রশ্ন করবো বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে আগামীকাল।